ইন্ডিয়ান মঙ্কস পেজে ভগবানের লেখা চিঠির সংকলন নিয়ে যে বই ইতি তোমাদের ভগবান, সেই বই থেকে ভগবানের নিজের হাতে লেখা একটি চিঠি নিয়ে আলোচনায় সবাইকে স্বাগত। চিঠিটি লিখছেন 92 সালে। সেই সময়ের চিঠি, সেই সময়ের কথা আজও যেন সেই একই ভাবধারায় যাচ্ছে। যখন আমি জন্মাইনি, আমার জন্মের বেশ কিছু বছর আগের গল্প। আবার 100 বছর পরেও হয়তো তাই হবে, কারণ ভগবানের কথাগুলো শাশ্বত, চির অবিনশ্বর কথা, যেই কথাগুলো বহু যুগ আগে থেকে হয়ে আসছে, সেই কথার কোনো বদল হবে না। আপনারা কি আমার কথা ঠিক শুনতে পাচ্ছেন? যদি কেউ একজন কমেন্ট করে জানান তো খুব ভালো হয়। যদি শুনতে না পান তাহলে কাইন্ডলি একটু কমেন্ট করে জানান। 20/4/92 এই সালে লেখা চিঠি। চিঠির উপরে যথারীতি ভগবানের ইষ্টদেব ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণদেব, শ্রী শ্রী রামকৃষ্ণ শরণম বলে চিঠি শুরু হচ্ছে। প্রিয়, বোঝাই যাচ্ছে যে যার কথা লেখা হয়েছে, যার নাম চিঠিতে আছে, সে নিশ্চয়ই এই চিঠিটি সে দিয়েছে বটে, কিন্তু নিজের নামটি উজ্জ্বল রাখতে বলেছে। আজ আমার গুরু মহারাজজির মহাসমাধির দিন। 20 এপ্রিল ভগবানের গুরু মহারাজজি অর্থাৎ স্বামী পবিত্রানন্দজি মহাসমাধির দিন। ঐন্দ্রিলাদি ধন্যবাদ। মহাসমাধির দিন একজন শিষ্যের কাছে প্রচন্ড যন্ত্রণার দিন, কারণ সে জানে তার সব চলে গেল, তার সবকিছু বেকার, ঠুনকো লাগে একজন ঠিক ঠিক শিষ্যের কাছে। আদারওয়াইজ অন্য শিষ্যরা ছবি তুলতে ব্যস্ত থাকে, লাইভ করতে ব্যস্ত থাকে, কিন্তু যে ঠিক ঠিক শিষ্য, সে জানে তার সব শেষ হয়ে গেছে, তার কিছু করার কথা মাথায় আসে না। ভগবানের গুরুদেব দেহ রেখেছেন 1984 সাল। এই চিঠিটি লিখছেন ভগবান 1992 সাল। 84, 85, 86, 87, 8 বছরের গ্যাপ একটা। সবুজ রায় প্রণাম, অরূপ বাবু প্রণাম। 8 বছরে সেই ক্ষতয়ে প্রলেপ করা অসম্ভব, কোনোদিনই সেই ক্ষতয়ে প্রলেপ পড়ে না। তাই ভগবান লিখছেন যে গভীর নীরবতায় পালিত হচ্ছে দিনটি। দিনটা কিভাবে, কিরকম ভাবে পালিত হচ্ছে না, গভীর নীরবতার সাথে পালিত হচ্ছে। ভীষণ নীরব থেকে সেই দিন পালিত হচ্ছে। তার কথা বিশাল আলোচনা করে, ভীষণ লাফালাফি করে না, গভীর নীরবতা। গভীর মানে চুপ করে বসে থাকা নয়, বেশি আধ্যাত্মিকতা। যত আধ্যাত্মিকতা, যত বেশি গভীর তাকে বলা হচ্ছে গভীরতা। গভীরতা মানে আমি গম্ভীর হয়ে গোমরা হয়ে বসে আছি না, এটাকে গভীরতা বলা হয় না। প্রচন্ড হেসেও ভীষণ গম্ভীর হওয়া যায়, বা সবাইকে ভীষণ গম্ভীর করে দেওয়া যায়, সেটা ভগবানের কাছে আমরা দেখেছি, বারবার দেখেছি, দেখি প্রতিনিয়ত। তাই ভগবান লিখছেন যে গভীর নীরবতায় পালিত হচ্ছে দিনটি, তোর কথা বড় তৃপ্তির। অর্থাৎ বোঝা যাচ্ছে যে যাকে লিখেছেন সে তার নামটা লুকিয়েছে, তার কারণ তার আধ্যাত্মিক কিছু হয়েছে। মানুষ তো হলে আরো বড়াই করে বলতে চায়। আমি তো সেই রকম মানুষই দেখি যে যতজনের যা হয় তারা মানে বুক বাজিয়ে বলতে পারলে বাঁচে, কিন্তু এখানে সে লুকাচ্ছে। এখানে সেই শিষ্যটির বিশেষত্ব, সে জগতের কাছে নাম কিনতে চাইছে না, নাম যশের জন্য সে লাফালাফি করছে না, সে
সবুজ রে, আমি তো এখনো কিছু বলিনি, সুষুপ্তি গিয়ে কিভাবে বলবো? মহাসমাধির কথা বলছেন? না, মহাসমাধির দিন হলে সুষুপ্তি হবে, কারণ মহাসমাধি হচ্ছে যেদিন তিনি তার দেহ চলে যাচ্ছে। সুষুপ্তি তো গভীর ঘুম। তো বলছে তোর কথা বড় তৃপ্তির, বলছে ভীষণ তৃপ্তির, ভীষণ তোর কথাটা, মানে তার কিছু হয়েছে এবং সেই শিষ্য নামযশ চায় না, তাই সে লুকিয়ে রাখছে। ভুলতে আমাকেই দিচ্ছে না, তোর কথাটা আমাকে ভুলতেই দিচ্ছে না, যে এত তৃপ্তির গুরুদেবের মহাসমাধির দিনেও শিষ্যের এখানে, মানে গুরুদেবের মহাসমাধি হয়ে যাওয়ার পরে শিষ্য কিভাবে বেঁচে থাকে, না তার গুরুর কথা শিষ্যকে বলে বা তার গুরুর শিক্ষা শিষ্যদেরকে জানিয়ে, এবং গুরুরও তার প্রতি সেই নির্দেশ থাকে যে তুমি আমার কাজটাই করবে। তাই জন্য এই আধ্যাত্মিক জগৎটা গুরুমুখী বিদ্যা এবং পরম্পরাগত বিদ্যা। গুরুর থেকে শিষ্য শুনছে, আবার সেই শিষ্য একদিন গুরু হচ্ছে, সে আবার তার শিষ্যদের বলছে, এইভাবে এই সার্কেলটা চলে। তো বলছে তোর কথা বড় তৃপ্তির, ভুলতে আমাকেই দিচ্ছে না। যে যার মন নেই, যার কাছে গুরু নেই, সেটা তার কাছে সেদিন ভীষণ কষ্টের। বলছে সেটা মানে এত কষ্টের মধ্যেও তোর অনুভূতিটা এমন, তার অনুভূতি এমন হয়েছে, তোর কথা ভুলতেই দিচ্ছে না। অভাব টের পাচ্ছিস কি? তুই কি আমার অভাবটা টের পাচ্ছিস? মন কিন্তু ওখানেই, অর্থাৎ সেই শিষ্যটি অন্য কোথাও আছে। সেইখানে থেকে সেই সময় টেলিফোনও নয়, শুধু চিঠি লেখা হতো, শিষ্যটি অন্য জায়গায় থাকে, সেই সময় তাকে যে চিঠিটি লিখছেন ভগবান, তার সেই সময় অন্য জায়গায় থেকে, ভগবানের সামনে বসে নয়, সেই জায়গায় তার অনুভূতি হয়েছে। এবং ভগবান বলছেন যে বড় তৃপ্তির সেই অনুভূতির কথা, অর্থাৎ বোঝা যাচ্ছে। অভাব টের পাচ্ছিস কি? নমস্কার মোহাম্মদ সোহেল রানা, আপনি বাংলাদেশ থেকে দেখছেন, খুব ভালো, ধন্যবাদ। অভাব টের পাচ্ছিস কি? বলছে মন কিন্তু ওখানেই। বলছে এখানে সব হচ্ছে বটে, কিন্তু আমার মনটা পড়ে আছে তোর কাছে। এটা গুরুর প্রেম। বলছে আমার মন পড়ে আছে তোর কাছে। অয়ের সাথে অনেক কথা হলো, খুব খুশি। এখানেও আরেকজনের নাম গোপন করা হয়েছে, জানলেও বলবো না। যেখানে এই বইটি ইন্টারন্যাশনাল বেদান্ত সোসাইটি পাবলিশ করেছেন এবং সেটি পড়েছেন ভগবান। নিশ্চয়ই কারণেই নামটি বলা হয়নি, তাই আমি নামটি বলবো না ওপেনলি। অয়ের সাথে অনেক কথা হলো, খুব খুশি। কারণ আধ্যাত্মিক যে কোনো অনুভূতি আধ্যাত্মিক আরেকজনকে ভীষণ তৃপ্তি দেবে, ভীষণ আনন্দ পাওয়াবে। সে আনন্দের সাথে জাগতিক কোনো আনন্দের তুলনা হয় না। আপনার বাড়িতে আমি কটা গিফট নিয়ে গেলাম, সেই দেখে যে আনন্দ, আর কারোর আধ্যাত্মিক খবর আসার আনন্দের সাথে মেলামেশা হবে না। তোর কথা বড় তৃপ্তির, ভুলতে আমাকেই দিচ্ছে না। অভাব টের পাচ্ছিস কি? মন কিন্তু ওখানেই। অয়ের সাথে অনেক কথা হলো, খুব খুশি। অর্থাৎ কেউ একজন, তার সাথে অনেক কথা হলো, সে খুব খুশি। তারপর বলছেন এসে যেন অনেক বড় দেখি, বরফ গলছে। আজকের এই চিঠিটাতে একটা অদ্ভুত দুরন্ত কবিতা আছে ভগবানের। এই চিঠিটা আমার নিজের ব্যক্তিগতভাবে ভীষণ প্রিয় একটা চিঠি। কারণ প্রথমত এই চিঠিটা বুঝতে আমাকে অনেকবার দেয়ালে মাথা ঢুকতে হয়েছিল ছোটবেলায়, এখনো বুঝিনি। আজকে পড়ে হয়তো অন্য কোনো মানে পাবো, আগে পড়ে যা মানে পেয়েছিলাম, এবং পড়ছিও প্রায় 2-2.5 বছর পর। আবার 2-2.5 বছর পর হয়তো সম্পূর্ণ অন্য মানে বেরোবে। বলছে এসে যেন অনেক বড় দেখি, বরফ গলছে। এই কথাটা কোনোদিন আমাদের বদলাবে না। এসে যেন অনেক বরফ দেখি এবং বরফ গলছে, মানে মানুষ আরো আরো বেশি ঈশ্বরমুখী হচ্ছে, মানুষ আরো বেশি আধ্যাত্মিকতার দিকে যাচ্ছে। অর্থাৎ বাইরের দিকে কোথাও দৌড়াচ্ছে না, মানুষ আরো ভিতরের দিকে দৌড়াচ্ছে। তাই বলছে বরফ গলছে, এসে যেন অনেক বড় দেখি, অনেক বড় দেখি, বরফটা গলছে।
তার মানে আরো অনেক মানুষ এই আধ্যাত্মিক পথের দিকে, এই আধ্যাত্মিকতার দিকে আসতে চাইছে, গভীরভাবে জানতে চাইছে। কেন বললাম এই একভাবেই চলছে? এই বরফ শেষ হওয়ার নয়, আর বরফ গলাও শেষ হওয়ার নয়। ভগবান তখন আনন্দ পেয়েছেন, এই চিঠি লেখার সময় ভগবান আমাদের সময় আনন্দ পেয়েছেন। আমরা যখন এই চিঠি লেখা হচ্ছে আমাদের জন্মের অনেক আগে। আবার আমাদের কাছে এখন যখন ফোনে কেউ বলে, বা কেউ প্রথম বলে, দেখা করে কেউ বলে যে আমরা শুধু ব্রহ্মজ্ঞান লাভ করতে চাই, আর কিছু চাই না, হোক সে গৃহস্থ, হোক সে এমনি সাধারণ একটি ছেলে বা মেয়ে, সাধারণ শব্দটা কিছুই নেই, সবাই অসাধারণ, এমনি ছেলে বা মেয়ে, প্রচন্ড আনন্দ হয়। মনে হয় ভগবান যা শিখিয়েছেন, ভগবান যেন কৃপা করে তার উপর সব উজাড় করে দিন দয়া করে। যে কারণ সে শুধু ব্রহ্মকে জানতে চাইছে। মানে বরফ গলছে, প্রচন্ড জোরে দাঁড়িয়ে থাকা কিছু গলছে। মনকে খেয়াল রাখবি, হতে হবে আরো কিছু। বলছে তারপরেও, এই অনুভূতির পরেও বলছে মনের দিকে খেয়াল রাখতে। মন উড়ে যাচ্ছে, কিন্তু তার দেয়া মন ফিরে এলেও সেটাকে যদি আমার মন ভেবে লাফালাফি করে আত্ম অহংকার করে বসি তাহলে মুশকিল। তাই বলছে মনের দিকে খেয়াল রাখবি, হতে হবে আরো কিছু। অর্থাৎ প্রকাশিত হতে হবে আরো কিছু, আরো কিছু প্রকাশ হতে হবে, সেই জ্ঞানের প্রকাশ হতে হবে, অন্য কিছু নয়। বিশাল কিছু দেখানোর নেই এই জগতে, শুধু এটুকুই দেখানোর, এটা আমি। এই সুন্দর জামা পরে, প্রচুর মেকআপ করে কিচ্ছু দেখানোর নেই, শুধু দেখানো হু আই অ্যাম। কথাটা বুঝলে তারপর বলতে হবে হু আই অ্যাম। মনকে খেয়াল রাখবি, হতে হবে আরো কিছু। বলছে ভাবনা কি? ভগবান একটা ভাবনা দিলেন তাকে। বলছে ভাবনা শুধু বিশ্বময় ছড়িয়ে দেওয়ার। যে ভাবনা শুধু বিশ্বময় ছড়িয়ে দেওয়ার, এই আধ্যাত্মিকতার কথা, যে তোমার ভেতরেই সব। তোমার ভেতর বসত করে কয়জনা মন জানো না? তোমার ভেতরে কে যে বসত করে মন জানে না, তার কারণ মন তার হদিশ পায় না। বসত একজনই করে, সেটাই আমি। তাই বলছেন মনকে খেয়াল রাখবি, হতে হবে আরো কিছু। ভাবনা শুধু বিশ্বময় ছড়িয়ে দেওয়ার, এই কথাগুলো আরো বেশি করে ছড়িয়ে দেওয়ার। খুব তাড়াতাড়ি অ্যাপারেন্টলি অধ্যস্ত নামের একটি বাংলা চ্যানেল ছিলই, ইংলিশে একটি চ্যানেল আসছেন। কেন না এই ভাবনাটার জন্য বিশ্বময় ছড়িয়ে দেওয়ার। বাংলায় দর্শক সীমিত হয়ে যায়, শুধু কয়েকজন জানতে পারছে। সেটা কোটি হতে পারে, লাখ হতে পারে, সেটা আলাদা। কিন্তু ইংলিশ ভাষা হলে আরো বিশ্বময় ছড়িয়ে দেওয়ার ভগবানের তখনের ভাবনা। এবং আমাদের কাছেও এই ভাবনাটা দিয়ে রেখেছেন, যে ভাবনা বিশ্বময় ছড়িয়ে দেওয়ার। এবং আমাদের ওই ভাবনাটার কিন্তু বদল হবে না। যে ওই যে বললাম বরফটা তৈরিরও বদল নেই, বরফ গলারও বদল নেই। বলছে ভাবনা শুধু বিশ্বময় ছড়িয়ে দেওয়ার, সাথে থাকিস। বলছে আমার সাথে থাকিস খালি। ছেলেরা সব কেমন? বলছে ছেলেগুলো কেমন আছে, অর্থাৎ সেই সময় ওখানে যারা ছিল, অনু, শোভেন, রাজীব, পাপু আর বুম্বা, এই যে কজনের নাম বললাম, এরা বর্তমানে সবাই ইন্টারন্যাশনাল বেদান্ত সোসাইটির সন্ন্যাসী। তখন তারা সন্ন্যাসী ছিলেন না। মৃণালের দিকে খেয়াল রাখিস। মৃণাল বর্তমানে ইন্টারন্যাশনাল বেদান্ত সোসাইটির প্রেসিডেন্ট, মহারাজজি বলে যাকে আমরা ডাকি, স্বামী কেশবানন্দ মহারাজজি। মৃণালের দিকে খেয়াল রাখিস। এইবাসী অসাধারণ কবিতাটা শুরু হচ্ছে। বলছে ওদের দিকে খেয়াল রাখিস। ছেলেরা সব কেমন? মৃণালের দিকে খেয়াল। ওই তারপর লাইনটা বললেন, সবার পূর্বাশ্রমের নাম, প্রেসিডেন্ট মহারাজজির পূর্বাশ্রমের নাম বললেন। সবুজ রায়, এই প্রশ্নের উত্তর আমি অনলাইনে দিতে পারবো না, দুঃখিত। মৃণালের দিকে খেয়াল রাখিস।
ডুবতে কত দেরি, বলছে ডুবতে আর কত দেরি। ওর উপর ভগবান পুরো মন দিয়ে বসে রয়েছেন, সে আছে দূরে, ভগবান আছেন আরেক জায়গায়, বলছে ডুবতে কত দেরি। খবর চাই, এই কথাগুলো আমরাও শুনেছি অশেষ কৃপায়, যে খবর চাই। কি খবর? তুই চাকরি কতটা করলি সেই খবর না, তুই কত টাকা রোজগার করে আনলি, কত বড় অনুষ্ঠান করলি না, তুই কি নিজেকে জানলি। ভগবান এই খবরের জন্য বসে থাকেন যে যে বাচ্চাটা কি আমার ঘরে এলো। মা কেন ঘরে বসে থাকে? খেলাধুলো করে বাচ্চা কি ঘরে এলো? তেমন গুরুও বসে থাকেন, খেলাধুলো করে বাচ্চাটা কি আমার ঘরে এলো। তাই বলছেন যে খবর চাই, ছটফটানি আমার। মা ছটফট করে, বাচ্চা করে না। বাচ্চা খেলাধুলো করে হাত পা ধুয়ে বাড়ি ফেরে, মা ছটফট করছে বাচ্চাটা আসছে না। যত সময় যায় ছটফটানি বাড়ে। তাই এখানে গুরুর ছটফটানি বলছে, খবর চাই ছটফটানি আমার, প্রতিদিন যেন দুরন্ত দিন হয়। বলছে প্রত্যেকটা দিন যেন দুরন্ত দিন হয়। দুরন্ত দিন কিভাবে হবে? সম্পূর্ণ দিন কতটা এবং কতটা আমি ঈশ্বরকে নিয়ে কাটাতে পারবো, তার উপর দাঁড়িয়ে সেই দিনটার দুরন্তপনা নির্ভর করে। গিয়ে 10টা গুন্ডা পিটিয়ে এলাম, তার নাম দুরন্ত দিন নাকি? সেগুলোও দিন। সৎ কাজ করলাম, সেগুলোও দিন। কিন্তু আমি নিজেকে জানলাম, আমি আসলে কে জানলাম, কে গুন্ডা পেটাচ্ছে তাকে চিনতে পারলাম, কে সৎ কাজ করছে বা কে অসৎ কাজ করছে তাকে চিনতে পারলাম। তাই বলছে খবর চাই ছটফটানি হয় আমার, রাত প্রতিদিন যেন দুরন্ত দিন হয়, যেন দুরন্ত দিন হয় প্রত্যেকটা দিন। প্রতিটি কাজ সুন্দর, প্রতিটি কথা মধুময়। বলছেন ভগবান এখানে বলছে প্রত্যেকটা কাজকে সুন্দর হতে হবে। মানে আমি যখন রান্না করব, ভগবান একবার বলেছিলেন, মনে আছে আমার, যে তোমরা যখন রান্না করো তখন ফোনে কথা বলতে বলতে রান্না করো, ওটা ঠিক নয়। যখন রান্না করছো সম্পূর্ণ মন দিয়ে রান্না করো, যেন ওটাই ধ্যান হয়। আবার যখন মোবাইলে কথা বলছো তখন ওটাই করো। আমরা কি করি? এই মোবাইলে কথা বলছি, এই রান্না করছি, এই করছি, ওই করছি, সেই করছি। তাই বলছেন যে প্রতিটি কাজ সুন্দর। সুন্দর মানে মন দিয়ে ভালোবেসে করো। যদি প্রয়োজনে কোডিং করতে হয় সেটাও ভালোবেসে করো। যদি না ভালো লাগে ছেড়ে দাও। যদি আলুর ছিলকাটা ছিলতে হয় ভালোবেসে ছিল। যদি মাংসটাকে কাটতে হয় ভালোবেসে কাটো, ভালোবেসে রান্না করো, ভালোবেসে অফিস যাও। যদি না ইচ্ছা হয় করো না, বসে যাও বাড়িতে। বসের ঝামেলা, ঈশ্বরের কাছে প্রার্থনা করো বসের ঝামেলা ঠিক বস বুঝে নেবেন, মানে তিনি বুঝে নেবেন। বসের ঝামেলাও যেন সেই ঝাড়টা যখন শুনতে হবে, হ্যাঁ আমি যাইনি, আমি সিরিয়াসলি নেব শুনবো ঝাড়টা। ভুল যদি হয় সিরিয়াসলি ভুলটাকে স্বীকার করো, হ্যাঁ ভুল করেছি। যদি ভুল করনি বুক চিতিয়ে দাঁড়িয়ে বলো আমি করিনি, আমি শুনবো না কারোর কথা। তাই বলছেন যে প্রত্যেকটা কাজ সুন্দর, প্রতিটি কথা মধুময়। প্রত্যেকটা কথা মধুময় তার মানে কি হ্যাঁ তুমি কেমন আছো, ভালো তো, এরম ভাবে না। দৃঢ়তার সাথে যেই কথা হয়, সত্য যেই কথায় থাকে, যে কথার মধ্যে এতটুকু খাত থাকে না, মিথ্যা থাকে না, অযথা বিনয় থাকে না, সেই কথাটাকে বলা হয় মধুময়। ভগবানকে আমি কোনোদিন গলার সুর নরম করে কথা বলতে কোনোদিন দেখিনি, আজ অব্দি দেখিনি। ভগবানকে আমি বরাবর দেখেছি সোজা কথা, সোজা ভাষায় সত্য বলতে। এই কথাটা মধুময়। প্রতিটি কথা মধুময়। একটি মডেল অতীত থেকে উঠে আসুক কিন্তু নতুন স্টাইল। ভগবানের এখানে বিশেষ বিশেষত্ব। পুরনোকে বাদ দিয়ে দিতে চাইছেন না, যে পুরনো মানে সব খারাপ ফেলে দাও, না। বলছে একটি মডেল অতীত থেকে উঠে আসুক নতুন স্টাইলে।
বলছেন একটি মডেল অতীত থেকে নতুন স্টাইলে উঠে আসুক, নতুন ভাবে উঠে আসুক, কিন্তু তার স্টাইলটা যেন নতুন হয়। আজকে মনুবাদ সেই সময়কার কথা ভেবে লেখা হয়েছিল, সেখান থেকে আমরা কিছুটা নিতে পারি, পুরোটা পারবো না, কারণ এখন সমাজ গঠন, সমাজ ব্যবস্থা বদলে গেছে। তাই বলছেন একটি মডেল অতীত থেকে উঠে আসুক, কিন্তু নতুন স্টাইল হতে হবে সেটা, নয়তো মানুষ, এই স্টাইলের মানুষেরা সেটাকে নিতে পারবে না। এটাই এবার দেখাবার, ভগবান বলছেন যে এটাই এবার আমি দেখাবো, যে কিভাবে, মানে জীবন দিয়ে দেখানোর কথা বলছেন, লিখে দেখানোর নয়, যে কিভাবে অতীত থেকে নতুন মডেল এসে এবং তার স্টাইল বদলে যায়। মনের খবর মনেই থাকুক, জমুক কিছু স্মৃতির পাহাড়। মন দিয়ে শুনুন, মনের খবর মনেই থাকুক, জমুক কিছু স্মৃতির পাহাড়। মানে মনের খবর মনেই থাকুক, মানে মনের খবরটা বাইরে গিয়ে লাফালাফি করে বলার দরকার নেই, বা মনের খবর আমার এটা করতে ইচ্ছা করছে কার্যে পরিণত করার দরকার নেই। সাহিত্যের দিক থেকে দেখতে গেলে একটা ভীষণ সুন্দর কবিতা, কিন্তু পুরো বেদান্তের উপর দাঁড়ানো কবিতা। মনের খবর মনেই থাকুক, অর্থাৎ মনকে অন্তর্মুখী করো, যা চিন্তা উঠছে এবং নামছে ওটাকে ওঠা নামার মধ্যে ছেড়ে দাও। তাই বলছে মনের খবর মনেই থাকুক, ভিতরের খবর ভিতরেই থাক। তার মানে মনটাকে বহির্মুখী করে ওই কাজ, ওটাকে কার্যে পরিণত করার দরকার নেই। ভীষণ যেটা প্রয়োজনীয় সেটা করো, আদারওয়াইজ মন সারাক্ষণ বলছে এটা করো, ওটা করো, ওটা করো, ওটা করো, বলছে সেটার প্রয়োজন নেই। মনের খবর মনেই থাকুক, জমুক কিছু স্মৃতির পাহাড়। যে কিছু স্মৃতির পাহাড় জমুক, অসুবিধা নেই, কাউকে বলে বেড়ানোর দরকার নেই। মৌন থেকে মৌনতাকে বুঝতে চাও, বলছে মৌন থাকো, চুপ করো। আমরা সারাদিন, আমরা এখন তো মানে ফেসবুকের আগের যুগে মানুষ তাও একটু চুপ থাকতো, নিজের কথা একজনকে বলতো। এখন তো ফেসবুক যেন একটা মাইক, হেঁকে ডেকে লোকে বলে, ওগো শুনছো আমরা দুজন দুজনকে ভালোবাসি গো, সেই দুজনের আরেকজন যে সে তার পাশেই বসে রয়েছে। কিন্তু ওই হাঁকাহাঁকি ডাকাডাকি করতে হবে, সবাইকে জানাতে হবে। তাই বলছেন যে না, বলছে মনের খবর মনেই থাকুক, জমুক কিছু স্মৃতির পাহাড়। স্মৃতির পাহাড় বড় সুন্দর হয়, সে খারাপ স্মৃতি হলেও সেটা পরে সুন্দর, ভালো স্মৃতি হলেও সেটা পরে বড় সুন্দর। যখন শুধু মধ্যবর্তী ঘটনাটা ঘটছে সেই সময় বড় কষ্ট হয় বা আনন্দিত হই আমরা, কিন্তু তারপর স্মৃতিতে যখন চলে যায়, স্মৃতির পাহাড়ে গিয়ে সে যখন দাঁড়ায়, সে সততই সুন্দর, বা সততই অতটা ম্যাটার আউট করে না। তখন ভীষণ জীবনের সব থেকে দুঃখের দিনের কথা বলতে বলতেও হাসতে হাসতে বিরিয়ানির গ্রাসটা মুখে তোলা যায়, এবং তুলতে তুলতে এটাও বলা যায় যে এই কথা বলতে বলতে খেতে পারছি কি করে রে। মৌন থেকে মৌনতাকে বুঝতে চাও, বলছে মৌন হও, চুপ করো প্রথমত, বলছে তারপর তাকে বুঝতে চাও, অর্থাৎ নিজের মনের দিকে তাকিয়ে দেখো এবং তাকে বুঝতে চাও। আমিও আছি এইভাবে, ভগবান বলছেন যে আমিও এইভাবেই কিন্তু আছি, আমি অন্যরকম কিছু ভাবিনি, আমিও এইরকম ভাবেই আছি। ভগবান কাউকে এমন কোনো উপদেশ দেন না যেটা তিনি নিজে করছেন না। বলছেন যে মৌন থেকে মৌনতাকে বুঝতে চাও, আমিও আছি এইভাবে। অভাব নেই গো, অভাব নেই কো, সঙ্গী নেই কো মৌনতায়। বলছে মৌনতায় অভাব নেই। তাহলে বলবেন তাহলে অনেক সঙ্গী টঙ্গী রয়েছে, বলছে না তাও নেই। তাহলে কি আছে? তাই বলছেন মৌন থেকে মৌনতাকে বুঝতে চাও, মৌন থেকে মৌনতাকে বুঝতে চাও, বোঝো সেখানে অভাব নেই, নিঃসঙ্গ নয়, কিন্তু সেখানে আবার সঙ্গীও নেই। তাহলে সেখানে কি আছে সেটা মৌন হয়ে বুঝতে হবে। ওইখানে তো সব একাকার, আজকের আলোচনার টপিক, যে ওইখানে তো সব একাকার।
এবার ভগবান জিজ্ঞাসা করছেন কবিতার মাধ্যমে, আমি ওই গোটাটা পড়ি আর একবার, তারপর এরপরের লাইনটায় আসছি। মনের খবর মনেই থাকুক, জমুক কিছু স্মৃতির পাহাড়, মৌন থেকে মৌনতাকে বুঝতে চাও, আমিও আছি এইভাবে। অভাব নেই কো, সঙ্গী নেই কো মৌনতায়, ওইখানে তো সব একাকার। তারপর ভগবান লিখছেন, কেমন হলো? যা বেরোলো তাই বেরোলো। বললেন না যে কেমন লিখলাম, বলছেন যে কেমন হলো, যা বেরোলো বা যা বার করলাম, যা মুখ দিয়ে বার করলাম লিখলাম, সেটা বলছেন না, বলছেন কেমন হলো, যা বেরোলো তাই বেরোলো। বলছে যেটা বেরোলো সেটাই বেরোলো, যা বেরোলো তাই বেরোলো। হিসেবটা তো করছে কে? যে হিসেবটা যে করছে সেই তো বের করছে এই কথাগুলো। হিসেবটা তো করছে কে? বলছে থামছি এবার। এইবার ওই একটু পুরুষকার ঢাললেন, এবার বলছেন থামছি এবার, নামছি এবার ওই অতলে মৌনতায়। বলছেন এবার আমি থামছি, আর চিঠিটা শেষ করছি, থামছি এবার, নামছি এবার, মানে আবার গভীর সমুদ্রে ডুব দিচ্ছি ওই অতলে মৌনতায়। সেই মৌনতায় ডুব দিচ্ছি, যেই মৌনতার খবর আমি এতক্ষণ ধরে তোমায় দিচ্ছিলাম, যেই মৌনতার খবর ভগবান সেই চিঠিতে তার শিষ্যকে দিচ্ছিলেন, এবং যেই কথার খানিকটা, যেই মৌনতার খবর আমি বলার চেষ্টা করছি, ভগবান যেটা বলেছেন সেটা। আজকে এই অবধি। সুভাষিস সেইন, আমি ভালো আছি, নমস্কার। অর্জুন রায়, ভালো আছি। দেখুন, এই চিঠিটা একদিনে বোঝার চিঠি নয়, এই চিঠিটা নিয়ে ভাবার চিঠি। বারবার ভাবতে হবে এক একটা লাইন নিয়ে, এক একটা যেই লাইনটা আপনার ভালো লাগলো সেই লাইনটা আপনি পিক আপ করুন, তুলে নিন, সেটা নিয়ে ভাবতে হবে। ভাবতে 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 এই চিঠিটা ভীষণ ইন্টেন্স একটা চিঠি। থামছি এবার, নামছি এবার ওই অতলে মৌনতায়, মৌন থেকে মৌনতাকে বুঝতে যাও। এগুলো ভয়ঙ্কর ভয়ঙ্কর লাইন। এই লাইনগুলোকে হয়ে উঠতে হবে। শুধু শুনলাম বাহ কি সুন্দর, না, এটা নয়। এই লাইনগুলো হয়ে ওঠা যায়, হয়ে উঠতে হবে। আপনারা প্রত্যেকে, যারা শুনছে যারা শুনছে না, প্রত্যেকেই ওটা হয়ে উঠতে পারেন। মৌনতা নিয়ে দিদি কি বলবো ইন্দ্রিলাদি, আমি কথা বলছি বাইরে, আমার ভিতরও হয়তো লাফালাফি করছে। দিস ইজ নট মৌন। মৌন আমরা সেটাকে বুঝি যেখানে আমি কথা বলছি না, কিন্তু তখন কি করছি না, কাগজে লিখে নির্দেশ দিচ্ছে। তার মানে আমার মন চলছে। যেখানে মুখ বন্ধ, যেখানে মন বন্ধ। এটা ভগবান একদিন বলেছিলেন যে মুখ বন্ধ করো, মন বন্ধ করো, যেখানে মনেও আর কিছু চলছে না। তাই বলছেন যে থামছি এবার, নামছি এবার ওই অতলে মৌনতায়। মানে যেখানে মনের লাফালাফি নেই, যেখানে মন চেঁচামেচি করছে না, যেখানে মন এটা ওটা সেটা বলছে না। আমার মুখ বন্ধ হতে পারে, কিন্তু আমি কি আদৌ মৌন? এই প্রশ্নটা সবাইকে করুন। চুপ করে বসে আছি, রাত্রিবেলা চুপ করে শুয়ে থাকি, সেই সময় কি আমি মৌন? সম্ভব? হাজারটা চিন্তা মাথায়, এই ব্যাংকে কত টাকা, এইখানে কি করব, এর কি হবে, ওর কি হবে, আমার কি হবে। আমি কি মৌন? না। যখন আমি গভীর ঘুমে তখন আমি মৌন, কিন্তু সজ্ঞান গভীর ঘুম আর অজ্ঞান গভীর ঘুম দুটো আলাদা। তাই ভগবান বলছেন সজ্ঞানে থামছি এবার, নামছি এবার ওই অতলে মৌনতায়। অর্থাৎ সে সেই জায়গায় যাচ্ছে যেখানে শুধু আমিটাই আছে বা আমিটাও নেই। এইটুকুই দিদি মৌনতা নিয়ে আসছে এখন, এর বেশি আর আসছে না। সবুজ রায়, বেদান্ত সোসাইটিতে বাংলাদেশ থেকে কিভাবে যুক্ত হবো? আপনি একটা কাজ করুন, আমি একটা ফোন নাম্বার দিয়ে দিচ্ছি, এই নম্বরটাতে আপনি হোয়াটসঅ্যাপ করতে পারেন। 6289846912, 6289846912। এটা ইন্টারন্যাশনাল বেদান্ত সোসাইটির
ফিমেল বিংস কলকাতার ক্ষেত্রে 1 অফ দি অফিসিয়াল নাম্বার, আপনি যোগাযোগ করুন, কোনো অসুবিধা নেই। মহেন্দ্রিলা ঘোষ প্রণাম, সবাইকে প্রণাম। আজকে আলোচনা এখানেই শেষ হচ্ছে। আমার গলা প্রচন্ড খারাপ ছিল, তাই জন্য আমি আলোচনা শুরু করেও প্রায় 1 মাস আলোচনা বন্ধ রাখতে বাধ্য হয়েছিলাম। ওই তিনি বলতে দিলে বলা যায় আর কি। তো এখন গলা ঠিক আছে। বুধবার দিন আলোচনা হবে 9:30 নাগাদ যোগাবাশিষ্য সার থেকে। আর পরের সপ্তাহে রবিবার থেকে অ্যাপারেন্টলি অধ্যস্থ চ্যানেলটি ওপেন হচ্ছে। সবাইকে নমস্কার। আর যদি কেউ চান, কালকে ভগবান স্পিক্স পেজে, ফেসবুক পেজে ভগবানের কথা থেকে আলোচনা আছে অদ্বৈত বেদান্তে, রাত 9:30 নাগাদ। অনেকবার নমস্কার বললাম, আর একবারও বলি, ক্ষতি কিছু নেই। নমস্কার, আজকের মতন শুভরাত্রি।